যেকোনো এক্সপিরিয়েন্স মোটরসাইকেলিস্টের জন্য আপনার বাইক রাইডিংটা হয়ে যায় অটোমেটিক এবং ইনস্টিংক্টিভ। ইনস্টিংক্টিভ বলতে হচ্ছে হলো আপনার ইনস্টিংক্টের উপরে আপনি অনেক কিছু কন্ট্রোল করতে পারেন। এর জন্য আপনার ওভার ব্রেইন কনজাম করাও লাগে না, ব্রেইনের উপর অধিক প্রেশার দেওয়া লাগে না। ক্যালকুলেশনগুলি আপনার উপর অটোমেটিক্যালি চলে আসে। সে কারণে আপনার কিছু হ্যাবিট আছে যেটা আপনাকে আসলে ডেভেলপ করতে হয়। আজকের ভিডিওটা আসলে সেটা নিয়েই 7টা হ্যাবিট নিয়ে আজকে আলোচনা করব। এর মধ্যে প্রথম যে টপিকটা নিয়ে আসলে বলতে চাই সেটা হচ্ছে হলো আপনি রাস্তার মধ্যে আপনাকে নিজেকে ইনভিজিবল হিসেবে কাউন্ট করবেন। আপনাকে কেউ দেখবে না, আপনি ছাড়া রাস্তার মধ্যে সবাই পাগল। এবং প্রতিটা বাঁকের ক্ষেত্রে আপনাকে হচ্ছে হলো ওপাশ থেকে কিছু একটা আসতেছে সেটা ক্যালকুলেট করে আপনাকে রাস্তায় চালাতে হবে। এই কারণে আপনাকে 8 শিফট বা 0 শিফট প্র্যাকটিস করতে বলা হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আসলে দেখা যায় ম্যাক্সিমাম এটা প্র্যাকটিস করে না। আমি নিজে করছি এবং মানুষ হাসাহাসি করছে কেন করছি, কিন্তু এটা আপনাকে লং রানে কী পরিমাণ যে হেল্প করবে এবং রাইড লাইক ইউ আর ইনভিজিবল যে কথাটা বলা হয়, এটা যে আপনাকে কী পরিমাণ হেল্প করবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। বেসিক্যালি বিষয়টা হচ্ছে হলো ইনভিজিবল জিনিসটা আসলে কী। একটা গাড়ি, আপনার বড় একটা গাড়ি যখন রাস্তায় চলে, গাড়ির দেখা গেছে অনেক ধরনের কন্ডিশনে চালক গাড়ি চালায়। যেমন পিছনে তার হচ্ছে ক্যাওস থাকতে পারে, সে সোশ্যাল মিডিয়াতে গাড়ি চালাইতে পারে, বা তার কোনো ডিপ্রেশন থাকতে পারে রাস্তায়। তো দেখা গেছে যে সে হয়তো ব্লাইন্ড স্পটে আপনাকে খেয়াল করতেছে না, বা সে লিস্ট ইম্পর্ট্যান্ট রাস্তার মধ্যে দিচ্ছে বাস, ট্রাক, অন্য অন্য জিনিস ছাড়া একটা বাইককে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি মোটামুটি গাড়ির কাছে ইনভিজিবল হয়ে যান। সো ইনভিজিবল হয়ে গেলে আপনাকে প্রতিটা জিনিস, আপনার সামনে যে গাড়িটা আছে, আপনার ইন্টারসেকশনে যে গাড়িটা আছে, বা হচ্ছে হলো ধরেন আপনার পাশ দিয়ে যে গাড়িটা চলে যাচ্ছে, অথবা ফ্রিওয়েতে যেসব গাড়ি হচ্ছে ইন্টারসেকশনের মধ্যে এসে মিশতেছে, সেই সব গাড়িকে আপনার অবশ্যই ক্যালকুলেট করতে হবে। তারা আপনাকে দেখতে পারতেছে না, আপনার তাকে দেখতে হবে। সো আপনি যখন তাকে দেখবেন, আপনি যখন সেটা ক্যালকুলেট করবেন, তো দেখা গেছে আপনার জন্য রাইডিংটা ইজি হয়ে যাবে। ইভেন কিছু কিছু মডার্ন ফিচার গাড়িতে অ্যাড করা হয়, যেমন হচ্ছে হলো আপনার গাড়িতে কিছু দেখা যায় যে আশপাশের গাড়ি কতটুকু ডিস্টেন্স আছে সেটা মনিটরিং করা হয়। তো এটা করা হয় এই কারণে যে হচ্ছে হলো আপনার ব্লাইন্ড স্পট ডিটেকশনের জন্য। বাট বর্তমান টেকনোলজির ম্যাক্সিমাম গাড়িতে দেখা যায় যে হচ্ছে হলো আপনাকে সেই ফিচারটা দেওয়া হয় না যে আপনাকে বাইক ক্যালকুলেট করে। তো আপনাকে নিজের সাবধান থাকতে হবে। সেকেন্ডলি বলতে হবে হচ্ছে হলো আপনি রাস্তার মধ্যে যেই রাস্তায় আপনি চলতেছেন, আপনি নো দ্য রোড ফার্স্ট। আপনি যেই রাস্তা অপরিচিত সেই রাস্তায় এক্সেসিভ স্পিডিং বা হচ্ছে হলো ওভারটেকিং করা উচিত না, কারণ রাস্তায় কোথায় গর্ত আছে কী আছে এটা আপনি বুঝবেন না। এক্ষেত্রে 3টা জিনিস আসে, যে দেখা গেছে যে ক্র্যাশ করার সম্ভাবনা থাকে বা এটাকে ওভারকাম করার সম্ভাবনা থাকে কি না। এগুলি হচ্ছে হলো আপনাকে জাজমেন্ট প্রথমেই করে নিতে হবে, বা আপনি স্পিড আপ করে বের হয়ে যেতে পারবেন কি না। বেসিক্যালি আপনার যদি ট্রেনিং সেশনগুলি দেখেন বড় বড় মোটরসাইকেলিস্টদের, যারা অ্যাক্সিডেন্ট অ্যাভয়েডের জন্য বিভিন্ন ধরনের টিপস দেয়, সেক্ষেত্রে আপনাকে বলা হয় আপনি একদম ফুল ব্রেক করে ফেলা থেকে আপনি সেই সিচুয়েশন থেকে কীভাবে স্কেপ করতে পারবেন, আপনার স্কেপ রুট কী কী হবে সেটা ক্যালকুলেট করাটা একটা বাইকারের জন্য খুবই জরুরি। আপনি নতুন অবস্থায় যদি এটা প্র্যাকটিস করতে শুরু করেন, ইমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে আপনি বেঁচে যেতে পারবেন। আপনাকে বুঝতে হবে যে আপনার বাইকের পিক আপ কতটুকু আপনি নিতে পারেন, আপনি ওই জায়গাটা কোনো ডান বাম কোনো জায়গা দিয়ে পার হয়ে যেতে পারেন কি না, বা স্পিড আপ করে আপনি ওই জায়গাটা ওভারকাম করে ফেলতে পারেন কি না, সেটা আপনাকে আগে ক্যালকুলেট করতে হবে। যদি সেই সিচুয়েশন না থাকে তবে এরপর আপনাকে ব্রেকিংয়ের দিকে যেতে হবে। তো ব্রেকিংয়ের দিকে দেখা গেছে ইমার্জেন্সি ব্রেকিংটা সবসময় প্র্যাকটিস করাটা উচিত। যেমন আমাদের বাংলাদেশের মোটরসাইকেলদের ক্ষেত্রে সবাই বলে ইঞ্জিন ব্রেক করলে ইঞ্জিনের ক্ষতি হয়, ইঞ্জিন ব্রেকের লাগবে না, কিন্তু ইমার্জেন্সি ব্রেকিংয়ে ইঞ্জিন ব্রেক আপনার জন্য মাস্ট। এই কারণে আপনাকে ব্রেকিং প্র্যাকটিস করতে হবে। যদি আপনি ব্রেকিং প্র্যাকটিস করেন, তো দেখা গেছে যে সেক্ষেত্রে আপনি গাড়ি কোথায় থামবে সেটা আপনি জানেন। আপনার গাড়ি যদি কোথায় থামবে সেটা জানেন, ইমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে কতটুকু ডিস্টেন্স আপনি গাড়ি থামাইতে পারবেন এটা আপনি বুঝতে পারবেন। তো সে কারণে হচ্ছে হলো ওই সময় ইমার্জেন্সি ব্রেকিংটা করা, আপনার রেগুলার প্র্যাকটিস থাকলে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি গাড়ি ব্রেক করে ফেলতে পারবেন। এখন একটা বিষয় চলে আসে যে দেখা গেছে রোড রেজ। আমরা হচ্ছে হলো দেখা গেছে রাস্তার মধ্যে খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক সময়, এটা নতুনদের ক্ষেত্রে বেশি হয়। আমরা হাত দিয়ে বিভিন্ন সাইন দেখাই, মারামারির চেষ্টা করি। তো আপনার সাথে যখন একটা গাড়ি এবং বাইকের একটা সিচুয়েশন হবে, রোড রেজ হবে, 100% সবসময় গাড়িই জিতবে, বাইক কখনোই জিতবে না। এটা যারা এক্সপিরিয়েন্স রাইডার আছে তাদের সাথে যদি আপনি শেয়ার করেন, তারাও আপনাকে একই কথা বলবে। তো আপনার টেম্পারটা হচ্ছে হলো আপনাকে কন্ট্রোল করতে পারতে হবে। যদি কন্ট্রোল করতে না পারেন, যদি রোড রেজের সম্ভাবনা আসে, একটা গাড়ি কতটুকু ফিউরিয়াস হতে পারে, সে যদি ড্রাইভার যদি ভালো না হয়, আপনাকে গাড়ি জাসের টোকা লাগাই দিলে আপনি হচ্ছে হলো মরে যাবেন, গাড়ির কিন্তু কিছু হবে না। তো সে কারণে আপনার
আপনার নিজের রাগ নিজেকে কন্ট্রোল করতে পারতে হবে। আপনি যত টেম্পার কন্ট্রোল করতে পারবেন, আপনার গাড়ির কন্ট্রোলিং আপনি তত ভালো করতে পারবেন, আপনার ব্রেকিং আপনি তত ইমপ্রুভ করতে পারবেন। কেননা প্যানিক হবেন না সিচুয়েশনে। প্যানিক যত কম হবেন তত আপনার গাড়ির স্কিল আপনার ভালো হবে। আমি আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফে আমি বুঝি, আমি যখন নতুন গাড়ি চালানো শুরু করছি তখন আর এখনের টেম্পার কন্ট্রোলের কারণে আমি গাড়ি কতটা মানে এখন অনেক সিচুয়েশন আছে আমি প্যানিকই হই না। অনেক ইমার্জেন্সি সিচুয়েশন যেটা নতুনদের ক্ষেত্রে দেখা গেছে যে একটা বিশাল ঝামেলা, বা তারা হয়তো বলেই দিবে আপনাকে যে কেমনে কন্ট্রোল করলেন আপনি। আমার হয়ে যাচ্ছে, আমার ওই জিনিসটা আমি প্র্যাকটিস করতে করতে আমি সেই জিনিসটা আমার আয়ত্তে নিয়ে আসছি। থার্ডলি আপনার বিষয় যেটা হলো, আপনাকে সবসময় আপনার বাইকের সামনে যতদূর পর্যন্ত আপনার ভিজিবিলিটি আছে ততটুকু পর্যন্ত কি হচ্ছে সেটা আপনাকে আগেই ব্রেনে ক্যালকুলেট করে নিতে পারতে হবে। এটা আপনার হচ্ছে হলো এই কারণে, দিনের বেলা হচ্ছে হলো আমরা যখন বাইক রাইডিংয়ে বাইর হই তখন যতটুকু স্পিডে যাই, যখন রাত হয়ে যায় আমরা কিন্তু তখন ততটুকু স্পিডে যাই না। সো আপনাকে জানতে হবে যে আপনার সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা বা কোনো জ্যাম আছে কিনা, সেটা অনুযায়ী আপনাকে তখন ডিসিশন নিতে হবে। 4 নাম্বার বিষয়টা হচ্ছে হলো কর্নারিং। আমরা নতুন রাইডাররা হচ্ছে হলো কে কতটুকু গাড়ি গাইড করতে পারি, কে কতটুকু কর্নারিং মারতে পারি, সেটা নিয়ে হচ্ছে হলো আমরা নিজেরা মানে এক একজনের সাথে প্রতিযোগিতা লেগে যায়। কিন্তু যারা আপনার সিনিয়র রাইডারদের ক্ষেত্রে দেখবেন কখনোই এই জিনিস নিয়ে তারা প্রতিযোগিতা লাগে না। আপনাকে শুরুতে এটা প্র্যাকটিস করতে হবে, আপনি আপনার লেনে থেকে হচ্ছে হলো কর্নারিং করতে হবে। এটা ভুল হবে, অনেক কিছুই হবে, কিন্তু প্রতিটা জিনিস আপনাকে প্র্যাকটিস করতে হবে নিজের লেনে থেকে। যখন আপনি নিজের লেনে থেকে কন্টিনিউয়াসলি আপনি প্র্যাকটিস শুরু করবেন, তখন আপনার জন্য সেটা ভবিষ্যতে যে আস্তে আস্তে আপনি যখন মানে প্রো হয়ে যাবেন, তখন সেটা আপনার কাছে কোনো প্যারাই লাগবে না। কিন্তু নিজের লেনে থেকে যদি প্র্যাকটিস শুরু থেকে না করেন, এটা আপনার কখনোই অভ্যাসে আসবে না এবং আপনি অ্যাক্সিডেন্টের সম্ভাবনায় পড়ে যাবেন। তো আপনি যাতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনায় না পড়েন, সে কারণে আপনাকে অবশ্যই কর্নারিংয়ের ক্ষেত্রে নিজের লেনে থেকে বাইক কর্নারিং করতে হবে। যদি বাইক কর্নারিং নিজের লেনে করতে না পারেন, আপনি অ্যাক্সিডেন্টে পড়বেন। সো আপনাকে প্রথম থেকে এই উল্টাপাল্টা ছাপড়ির ভিডিও না দেখে কর্নারিংটা নিজের লেনে থেকে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। পাহাড়ি রাস্তায় গেলে সামনে থেকে কর্নারিং থেকে কী আসতেছে আপনি জানেন না। আপনি যদি নিজের লেনে থাকেন, আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আমার হিসেবে 90% কমে যায়। তো সবসময় এটা প্র্যাকটিস করবেন শুরু থেকে, যে নিজের লেনে থেকে প্র্যাকটিস করা। 5 নাম্বার যে বিষয়টা হচ্ছে হলো আপনার বাইকের কন্ট্রোলিং। বাইকের কন্ট্রোলিং আপনাকে অবশ্যই ভালো হতে হবে, ব্যালেন্স খুবই ভালো হতে হবে। ব্যালেন্সিংয়ের জন্য নতুন রাইডারদের ক্ষেত্রে আপনার মানে পাওয়ারফুল বাইক নট সাজেস্টেড। সবসময় চেষ্টা করবেন কম পাওয়ারের বাইক দিয়ে আপনার অ্যাটলিস্ট চালানোটা শিখতে। আস্তে আস্তে আপনি পাওয়ারফুল বাইকে যাবেন, কেননা প্রথম দিকে যদি পাওয়ার পেয়ে যান হাতের মধ্যে, আপনার কন্ট্রোলিং ভালো হবে না। আর একটা বেসিক আমি বলে দিই, ফার্স্ট গিয়ারে ক্লাচ চেপে চেপে 3-4 এই স্পিডে গাড়ি 2 পা উপরে রেখে স্ট্রেট লাইনে চলার চেষ্টা করবেন। এটা খুবই ভালো একটা প্র্যাকটিস। আপনি যদি এটা করতে পারেন, আপনার 2 পা যতক্ষণ আপনার নামানো না লাগতেছে, একান্ত প্রয়োজন ছাড়া 2 পা নামাবেন না, 2 পাই গাড়ির উপরে থাকবে এবং আপনি থাকবে, গাড়ি স্টেবল থাকবে। এটা যত প্র্যাকটিস করতে পারবেন, আপনার গাড়ির উপর আপনার ব্যালেন্সিং তত বেটার হয়ে যাবে। এরপরের বিষয়টা হচ্ছে হলো 6 নাম্বার যেটা বলবো সেটা হলো টার্গেট ফিক্সেশন। টার্গেট ফিক্সেশন বলতে বোঝায় আপনি যখন একটা ওভারটেকিং বা যে কোনো সিচুয়েশনে আপনি যখন কোনো গাড়ি ওভারটেক করবেন বা কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, এইটার পরে আমি এটা করবো, যখন ব্রেনে ক্যালকুলেট চলতেছে, তখন হচ্ছে হলো ব্রেন কিন্তু অটোমেটিক্যালি আপনার মেজার করে নেয় যে কতটুকু যাবেন। এখন আপনি যদি একটা টার্গেট ফিক্সেশন করেন যে হ্যাঁ এটার পরে আমি এটাই যাব, এবং কুইক টার্গেট ফিক্সেশন যেটা বলে, দেখা গেছে আপনি একটা জিনিস চিন্তা করে রাখছেন আমি এটাই করব, তো এটাই যে করবেন সেটা তো সিচুয়েশন অনুযায়ী রাস্তায় কিন্তু চেঞ্জ হয়। সামনের গাড়িটা ব্রেক করে ফেলতে পারে, সামনের গাড়িটা স্পিড আপ করতে পারে। তো এই জিনিসটা আপনাকে খুব কুইকলি ক্যাচ করতে পারতে হবে। আস্তে আস্তে আপনি যখন নিয়মিত প্র্যাকটিস করতে থাকবেন জিনিসটা, তখন দেখবেন যে আপনার জন্য খুব ইজি হয়ে গেছে। আপনি এই গাড়িটার পরে এই গাড়িটা ওভারটেক করবেন, এই গাড়িটার পরে এই গাড়িটা ওভারটেক করবেন। এটা আপনার একটা ক্যালকুলেটিভ অটোমেটিক ব্রেনে হয়ে যায়। এবং সাথে সাথে হচ্ছে হলো আপনাকে অবশ্যই বাউলি প্র্যাকটিস করতে হবে। বাউলি জিনিসটা কিন্তু খারাপ না, আমরা ইউজ করি খারাপ হিসেবে যারা ছাপড়ি বাইকার আছে, কিন্তু বাউলি হচ্ছে হলো আপনাকে একটা লাইফ সেভিং টেকনিক বলা হয় এটাকে। আপনি এটা যত ইজিলি রপ্ত করতে পারবেন, যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি তত দ্রুত বাঁচতে পারবেন। 7 নম্বর বিষয়টা বলা হয় হচ্ছে হলো আপনার থ্রটলের সাথে সাথে আপনার ক্লাচ ধরে গিয়ার আপ বা গিয়ার ডাউন করাটা, এটা আপনাকে পারতে হবে। এবং ক্লাচ ছাড়াও গিয়ার ডাউন করা যায়, গিয়ার আপ করা যায়, সেটাও আপনাকে শিখে নিতে হবে। এটা আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে খুব কাজে লাগবে। যত দ্রুত স্মুথলি আপনি পিক আপ ছাড়ার সাথে সাথে ক্লাচ ধরে গিয়ার চেঞ্জ করতে পারবেন, আপনার বাইকের ক্লাচ প্লেটও ভালো থাকবে, আপনার এক্সিলারেশনও বেটার আপনি পাবেন, ওভারঅল পারফরমেন্স বেটার পাবেন। এটা কিন্তু আপনাকে একদিনে হবে না। এটা যদি কেউ বলে যে আজকে আমি আপনাকে শিখিয়ে দিব, এটা কখনোই আমি আপনাকে আজকে শিখিয়ে দিতে পারবো না। এটা আপনাকে চালাইতে চালাইতে আস্তে আস্তে আপনার রপ্ত হবে এবং আপনি আস্তে আস্তে এটার মাস্টার হবেন। আমার অলমোস্ট 17,000 কিলো আমি গাড়ি চালাচ্ছি, 17,000 কিলো পার হয়ে গেছে আমার গাড়ি চালানোর। তো আমি বলবো যে আমি পাহাড়ে তো এই নিয়ে প্রায় 4-5 বার চলে গেছি। আমি টোটাল পার্বত্য চট্টগ্রামের
মোটামুটি ধরে নিতে পারেন ম্যাক্সিমাম রাস্তা আমার কাভার হয়ে গেছে, হাতে গোনা 2-1টা জায়গা ছাড়া। এবং লাস্ট ট্যুরে আমি প্রায় 227 কিলোমিটার নন স্টপ পাহাড়ি রাস্তা হচ্ছিলো পুরো বান্দরবন সার্কিট, বান্দরবন রাঙামাটি ফুল সার্কিট আমি শেষ করছি। তো এটা কিন্তু আমি একদিনে হয় নাই, এবং ওই রাইডেও আমার অনেক ভুল হয়েছে, কিন্তু আমি সেটা মিনিমাইজ করে নিতে পারছি, এবং 0 অ্যাক্সিডেন্ট রেকর্ড আমার এখন পর্যন্ত লং ট্যুরে। এটা কিন্তু সহজে রপ্ত হয় নাই। আমি যখন শুরুতে হচ্ছিলো বাইক নিয়ে বিভিন্ন ফাঁকা জায়গায় যে 8 শেপ 0 শেপ ব্রেকিং, ইভেন আপনার এই যে ক্লাচের সাথে সাথে গিয়ার আপের ছটল এবং এই 3টা জিনিস ম্যাচ করার যে প্র্যাকটিসটা, এটা কিন্তু আমি নিয়মিত প্র্যাকটিস করছি। আমি মোটামুটি প্রায় 300-400 কিলো আগে বাইক চালাইছি, আমার নতুন বাইক কিনে তার আগে আরও 200-300 কিলো চালাইছি। তো সেগুলি শেষ করে তারপরে এসে হচ্ছিলো আমি আস্তে আস্তে এই জিনিসটা রপ্ত করছি। এটা কিন্তু একদিনে আসবে না, এটা আপনাকে আস্তে আস্তে আপনার রপ্ত করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে সামনে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ধীরে ধীরে আপনারাও প্রো রাইডার হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, টাটা, বাই বাই, সাইনিং অফ, নুব রাইডার।